নমস্কার বন্ধুরা, ভোলায় একের পর এক বাসাবাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপার। শুধু জেলা সদর না, দৌলত খান, তজুমউদ্দিন, লালমোহন সহ আরও অনেক উপজেলায় এই সাপ ব্যাপক পরিমাণে পাওয়া যাচ্ছে। এই জন্য এইসব এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। আর আতঙ্ক সৃষ্টি হবেই না কেন? reddit.com-এর একটা রিসার্চ অনুযায়ী রাসেল ভাইপার পৃথিবীর 14তম বিষাক্ত সাপ। আমরা যে কোবরা নিয়ে এত ভয় পাই, সেই কোবরার অনেকগুলো প্রজাতির চেয়ে রাসেল ভাইপার বেশি বিষাক্ত। 1797 সালে জর্জ শ এবং ফ্রেডেরিক পলিডন নোডার সর্বপ্রথম এই সাপটা সম্পর্কে বর্ণনা করেছিলেন এবং প্যাট্রিক রাসেলের নামের উপর ভিত্তি করে তারা এই সাপের নামকরণ করেন রাসেল ভাইপার। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই সাপকে চন্দ্রবোকরা নামে ডাকা হয়। এখান থেকে কয়েক বছর আগেও বাংলাদেশে এই সাপকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশে বিলুপ্ত হলেও আশেপাশের দেশে ব্যাপক পরিমাণে রাসেল ভাইপার ছিল। আর বর্ষাকালে যখন তাদের প্রজননের সময় আসে, তখন তারা নদী বেয়ে অন্য জায়গায় চলে যায়। আমাদের দেশের অনেক নদী, যেমন পদ্মা, আমাদের আশেপাশের অনেক দেশের সাথে মিলিত হয়েছে। আর সেখান থেকেই নদীপথে রাসেল ভাইপার বাংলাদেশে চলে আসছে। এই জন্য বড় বড় নদীর আশেপাশের এলাকাগুলোতে রাসেল ভাইপার বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই এরা অনেক বেশি বিস্তার লাভ করেছে। আর এর পিছনে কারণ হলো এদের প্রজনন ক্ষমতা। এরা একসাথে অনেক বাচ্চার জন্ম দিতে পারে, যেটার প্রমাণ হলো কয়েকদিন আগে শরীয়তপুর নাওডোবা এলাকার চরে একটা রাসেল ভাইপারকে পিটিয়ে মেরে ফেলা হয়। আর মারা যাওয়ার পরে দেখা যায় সাপটির পেটে 42টি ছোট বাচ্চা রয়েছে। এইবার বুঝতে পারছেন এরা কত দ্রুত বংশবিস্তার করার ক্ষমতা রাখে। আর ঠিক এই কারণেই এত অল্প সময়ের মধ্যে এতগুলো জেলাতে রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে। নতুন রেকর্ড অনুযায়ী বর্তমানে এদেরকে এই 9টি জেলাতে পাওয়া যাচ্ছে। আর পুরাতন রেকর্ড অনুযায়ী আগে এই 11টি জেলায় এদেরকে পাওয়া যেত। এদের এত দ্রুত বিস্তারের পিছনে আমাদেরও কিছুটা হাত আছে। আমরা প্রতিনিয়ত প্রকৃতির ব্যালেন্স নষ্ট করে ফেলছি, যার কারণে যেসব সাপ রাসেল ভাইপারকে ধরে খেয়ে ফেলতো, আজ পরিবেশে তাদের অস্তিত্ব একেবারে নেই বললেই চলে। রাসেল ভাইপারকে খেয়ে ফেলে বাংলাদেশে মূলত এমন 4 ধরনের সাপ আছে: অজগর, শঙ্খচূড়, কেউটে আর শঙ্খিনী। কিন্তু আজ এদের অস্তিত্ব বিলুপ্তির পথে, তাই রাসেল ভাইপারের সংখ্যা আরও দ্রুত বেড়ে যাচ্ছে। রাসেল ভাইপার সাধারণত নিচু ক্ষেত সহ চরাঞ্চলে বসবাস করে এবং মানুষের থেকে দূরে থাকতে চায়। কিন্তু যখন বর্ষার সময় নিচু ক্ষেত প্লাবিত হয়ে যায়, তখন এরা নিরাপদ আশ্রয়ের জন্যই উঁচু জায়গায় মানুষের আবাসস্থলে এসে আশ্রয় নেয়। এই জন্যই একের পর এক বাসাবাড়ি থেকে এদেরকে উদ্ধার করা হচ্ছে। তবে বাসার অনেক লোকজন এই সাপটিকে অজগরের বাচ্চা হিসেবে ভুল করছেন, আর তাদের এই ভুলের কারণে তারা রাসেল ভাইপারের ছোবলের শিকার হতে পারেন। আর একবার রাসেল ভাইপারের কামড় খেলে সাথে সাথে শরীরে ঢুকে যাবে হিমোটক্সিন বিষ। যদিও সাধারণত রাসেল ভাইপারকে হিমোটক্সিক হিসেবে ধরা হয়, তবে কিছুটা নিউরোটক্সিসিটিও থাকতে পারে। কামড়ানোর পরে আক্রান্ত স্থানে ব্যথা শুরু হবে, স্থানটি ফুলে উঠবে। কিছু সময় পরে মাড়ি, প্রস্রাবে এবং থুতুতে রক্ত দেখা যেতে পারে। পাশাপাশি রক্তচাপ এবং হৃদস্পন্দন কমে যেতে পারে। এছাড়াও কামড়ানোর স্থানে ফোস্কা দেখা দিতে পারে। প্রায় 25 থেকে 30% ক্ষেত্রেই দেখা গেছে মুখ ফুলে যেতে পারে এবং কিডনি ফেইলিওর দেখা দিতে পারে। কামড়ানোর 1 থেকে 14 দিন পরে দেখা যায় কিডনি, শ্বাসযন্ত্র এবং কার্ডিয়াক ব্যর্থতার কারণে মৃত্যু হতে পারে। এই জন্য কামড়ানোর পরে আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান এবং অ্যান্টিভেনম ও প্রপাত চিকিৎসা দিন। প্রপাত চিকিৎসা পেলে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু তবুও কে খেতে চাইবে এত বিষাক্ত সাপের কামড়? তাই এই সাপ থেকে যতটা দূরে থাকা যায় তত ভালো। এই প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল খান বলেন, বাসার আশেপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে। এতে করে সাপটি বাসার ভিতরে প্রবেশ করার সম্ভাবনা কিছুটা কমে যাবে। আর যেমনটা আমি বলেছিলাম, বর্ষার মৌসুম হওয়ায় এদের উপদ্রব বেশি দেখা যাচ্ছে। বর্ষার মৌসুম চলে গেলে এদের উপদ্রব কমে যাবে। অলরাইট, আশা করি রাসেল ভাইপার নিয়ে আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি। কোনো প্রশ্ন বাদ থেকে গেলে কমেন্ট করে জানান, আমি রিপ্লাইয়ে সেটার অ্যান্সার দিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।